চলো আমরা আজকে এখন ভূমিকম্প পড়বো। ওকে, তাহলে আর্থকুইক কজেস অ্যান্ড এফেক্ট, ভূমিকম্প কারণ ও ফলাফল। সো কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন। সো স্থিতিস্থাপকতা শিলা তথা পদার্থের এক বিশেষ ধর্ম। ওকে, পদার্থের নমনীয়তার উপর শিলার স্থিতিস্থাপকতা শিলার স্থিতিস্থাপক মাত্রা নির্ভর করে। ওকে, এই মাত্রা অনুযায়ী শিলা চাপ বা পীড়ন সহ্য করতে পারে। তাহলে পদার্থের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। ওকে, এবং পদার্থের নমনীয়তার উপর শিলার স্থিতিস্থাপকতার উপর স্থিতিস্থাপক মাত্রা নির্ভর করে। স্থিতিস্থাপকতা শিলা তথা পদার্থের এক বিশেষ ধর্ম, আর পদার্থের নমনীয়তার উপর শিলার স্থিতিস্থাপক মাত্রা নির্ভর করে। ওকে, কিন্তু পীড়ন ক্রমশ স্থিতিস্থাপক মাত্রা অতিক্রম করতে থাকলে শিলা প্রথমে বিকৃত হয়। একটা তো লিমিট আছে, সেই লিমিটটা যখনই ক্রস করবে, ওকে, কিন্তু পীড়ন ক্রমশ স্থিতিস্থাপক মাত্রা অতিক্রম করতে থাকলে শিলা প্রথমে বিকৃত হবে, মানে বেঁকে যাবে। তারপর তাতে ফাটল ধরে ও পরিশেষে ওই ফাটলের তল বরাবর চ্যুতি ঘটে। ওকে, প্রথমে ফাটল হবে, তারপরে ওই ফাটল বরাবর চ্যুতির সৃষ্টি হবে। চ্যুতি সৃষ্টির ঠিক পরেই শিলা পীড়ন মুক্ত হয় ও পূর্বের স্থিতিস্থাপকতায় ফিরে আসে। তাহলে চ্যুতি সৃষ্টির ঠিক পরেই শিলা পীড়ন মুক্ত হবে এবং শিলা পীড়ন মুক্ত হবে ও পূর্বের স্থিতিস্থাপকতায় ফিরে আসবে, যা স্থিতিস্থাপক প্রত্যাঘাত নামে পরিচিত। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক প্রত্যাঘাত কাকে বলা হয় বা কোনটা কী নামে, কেন এটাকে, কীভাবে এটাকে পরিচিত করা হয়েছে সেটা আমরা জানতে পারলাম। তো চ্যুতি সৃষ্টির ঠিক পরেই শিলা পীড়নমুক্ত হবে এবং পূর্বের স্থিতিস্থাপক অবস্থায় ফিরে আসে, যা স্থিতিস্থাপক প্রত্যাঘাত নামে পরিচিত। ওকে, পীড়নের সময় যখন পীড়ন হচ্ছে, পীড়নের সময় শিলায় শক্তির সঞ্চয় করতে থাকে। পীড়ন যখন হচ্ছে সেখানে শিলায় শক্তির সঞ্চয় ঘটবে এবং চ্যুতি সৃষ্টির মাধ্যমে ওই শক্তির আকস্মিক মুক্তি ঘটে। তাহলে পীড়নের সময় শিলায় শক্তির সঞ্চয় ঘটবে। ওকে, যখনই পীড়ন হচ্ছে শিলায় শক্তির সঞ্চয় ঘটবে এবং চ্যুতি সৃষ্টির মাধ্যমে ওই শক্তির আকস্মিক মুক্তি ঘটে। এবং চ্যুতি যখনই সৃষ্টি হচ্ছে সেই সময় চ্যুতি সৃষ্টির মাধ্যমে এই শক্তির আকস্মিক মুক্তি ঘটবে। ওকে, এবং তা হঠাৎ করে এটা মুক্তি হবে চ্যুতি সৃষ্টির মাধ্যমে, এবং তা বিভিন্ন তরঙ্গের মাধ্যমে আকারে পৃথিবীর অভ্যন্তরে দিয়ে চারদিকে ছড়িয়ে পড়বে। ওকে, সেটা তরঙ্গের আকারে পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়বে। এর ফলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে উঠবে। ওই যে তরঙ্গটা, যেটা আকস্মিক শক্তি এর যেটা মুক্তি ঘটছে, সেই তরঙ্গের আকারে পৃথিবীর অভ্যন্তরের চারিদিকে ছড়িয়ে পড়বে। এর ফলে ভূপৃষ্ঠে ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে উঠবে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হবে, মানে কেঁপে উঠবে, মানে এবং এই আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে বলা হয় ভূকম্প বা ভূমিকম্প। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে 1 বা 2 মিনিট স্থায়ী হয়। ওকে, কয়েক সেকেন্ড থেকে 1 থেকে 2 মিনিট স্থায়ী হয়। ওকে, মাঝে মাঝে কম্পন এত দুর্বল হয় যে তা অনুভব করতে পারি না আমরা, কিন্তু শক্তিশালী এবং বিধ্বংসী ভূমিকম্পে ঘরবাড়ি, ধনসম্পত্তির ব্যাপক ক্ষতি হয়। যখন একটা শক্তিশালী বা বিধ্বংসী ভূমিকম্প ঘটবে, তখন ঘরবাড়ি, ধনসম্পত্তির ব্যাপক ক্ষয় হবে এবং অসংখ্য প্রাণহানি ঘটবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এলিমেন্টস অফ আর্থকুয়েক সম্বন্ধে জানব। তাহলে আমরা ভূমিকম্প সম্পর্কিত বিষয়সমূহ সেই সম্বন্ধে আমরা জানব। ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। তাহলে ফোকাসটা কী জিনিস? ভূপৃষ্ঠ থেকে নিচে কিছুটা গভীরে যে স্থানে ভূকম্প তরঙ্গ উৎপন্ন হয়, ঠিক আছে, ভূপৃষ্ঠের নিচে যেখানে ভূকম্প তরঙ্গ যেখানে অরিজিন হয়, ঠিক আছে, উৎপন্ন হয়, তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। এই কেন্দ্র থেকে কম্পন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এই কেন্দ্র থেকে কম্পন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তরঙ্গের মাধ্যমে, সব দিকে ছড়িয়ে পড়ে। আর প্রায় সেই ভূমিকম্পের কেন্দ্র চ্যুতিরেখা অংশে অবস্থান করে।
এই যে ভূমিকম্পের কেন্দ্রটা প্রায়শই ভূমিকম্পের কেন্দ্র চ্যুতিরেখা অংশে অবস্থান করে, ওকে, চ্যুতি রেখা বরাবর, ওকে, সেখানে অবস্থান করে। এখানে আমরা যদি ছবি দেখি, এখানে ভূমিকম্পের কেন্দ্রটা দেখতে পাচ্ছ এবং ভূমিকম্পের উপকেন্দ্র দেখতে পাচ্ছ কম্পন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে, ওকে, বিভিন্ন উপরের দিকে, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ ম্যাপের মাধ্যমে, ওকে। তাহলে আমরা এই প্রথমে আমরা ভূমিকম্পের কেন্দ্র দেখছি যে ভূপৃষ্ঠ থেকে কিছুটা নিচে গভীরে যে স্থানে ভূকম্প তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। এই কেন্দ্র থেকে কম্পন বিভিন্ন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে। আর প্রায়শই ভূমিকম্পের কেন্দ্র চ্যুতিরেখা অংশে অবস্থান করে। সাধারণত ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটারের মধ্যে এই কেন্দ্র অবস্থান করে। তবে 700 কিলোমিটার গভীরে গরুমণ্ডল থেকেও ভূকম্পন অতীত হতে পারে। তাহলে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার মধ্যে এই কেন্দ্রটা যেটা ভূমিকম্পের, সেটা কিন্তু 16 কিলোমিটারের মধ্যে অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে। তবে 700 কিলোমিটার গভীরে গুরুমণ্ডল, যেখানে মেন্টালস থেকেও ভূকম্পন অতীত হতে পারে। নিচে 700 কিলোমিটার পর্যন্ত গভীর থেকেও ভূমিকম্পের যে আমরা ভূকম্পন সেটা হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখি যে সাধারণত 16 কিলোমিটার নিচ থেকেই আমরা এই ভূমিকম্পটা কম্পন দেখতে পাই, ঠিক আছে, কেন্দ্রটা অবস্থান করে 16 কিলোমিটার মধ্যে কেন্দ্র অবস্থান করে এবং সেটা গুরুমণ্ডল বা মেন্টালে অবধি যেতে পারে, ঠিক আছে। 700 কিলোমিটার পর্যন্ত থেকে 700 কিলোমিটার দূরেও কিন্তু সেটা অবস্থান করতে পারে, ঠিক আছে। নেক্সট দেখব তাহলে ভূমিকম্পের উপকেন্দ্র, এপিসেন্টার। ভূমিকম্পের যে কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে, ওকে, ভূপৃষ্ঠে যে বিন্দুতে ভূকম্প তরঙ্গ প্রথমে পৌঁছায়, ঠিক আছে, ভূপৃষ্ঠের কেন্দ্রে ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে, তাহলে কেন্দ্রটা নিচে আছে, সেখান থেকে যতটা যখন উপরে আমরা যখন উঠছি সোজাসুজি উপরে, ওকে, ভূপৃষ্ঠে যে বিন্দুতে ভূকম্প তরঙ্গ প্রথমে পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। আর উপকেন্দ্রে ভূমিকম্পের ঝাঁকুনি প্রথম অনুভূত হয়। আমরা যে ভূমিকম্পের ঝাঁকুনিটা পাই সেটা উপকেন্দ্রেই পাই, ভূপৃষ্ঠ থেকে উপরে, ওকে, ভূপৃষ্ঠে ভূমিকম্পের কেন্দ্রের উপরে, সেখানে কিন্তু আমরা ঝাঁকুনি আমরা ভূপৃষ্ঠে যে আছি সেখানেই আমরা ভূপৃষ্ঠের উপরে তো আমরা বসবাস করছি, সেখানেই আমরা কিন্তু এই উপকেন্দ্রে আমরা সেটা অ্যাকচুয়ালি ভূমিকম্পের উপকেন্দ্র, এবং সেখানেই আমরা এই ভূকম্প তরঙ্গ অনুভূত করি, ওকে। আর সেই বিন্দুকেই ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। আচ্ছা, উপকেন্দ্রে ভূমিকম্পের ঝাঁকুনি প্রথম অনুভূত হয়। উপকেন্দ্রে প্রথমেই আমরা ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত করি। উপকেন্দ্র হতে ভূমিকম্পের মাত্রা চারিদিকে কমতে থাকে। তাহলে উপকেন্দ্র থেকে ভূমিকম্পের মাত্রা চারিদিকে কমতে থাকে। এর নিকটবর্তী অঞ্চল, যেখানে ভূমিকম্পের কেন্দ্রের থেকে সোজা যে উঠলো উপকেন্দ্রটা ভূপৃষ্ঠে, এই সোজা যে এরিয়াটা কেন্দ্র থেকে যে সোজা উপরে উঠলো কম্পনটা, সেখানে কিন্তু তীব্রতা বেশি হবে এবং ক্ষয়ক্ষতি খুবই বেশি হয়, এবং এটিকে ভূকম্পের কেন্দ্রের নিকট স্থান বলা হয়। এটি হচ্ছে যেখানে ক্ষয়ক্ষতি বেশি হবে, সেটা হচ্ছে ভূমিকম্প কেন্দ্রের ঠিক নিকটতম স্থান। আচ্ছা, ভূকম্প তরঙ্গ, সেসমিক ওয়েভস, ভূ-অভ্যন্তরে শিলায় ফাটল, চ্যুতির মাধ্যমে পীড়নজনিত শক্তির মুক্তি ঘটলে তা বিভিন্ন ধরনের তরঙ্গের আকারে ভূ-অভ্যন্তরে থেকে, অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে চারিদিকে ক্রমশ ছড়িয়ে পড়ে। সেসমিক ওয়েভ কি না, ভূকম্প তরঙ্গ ভূ-অভ্যন্তরে শিলায় ফাটল বা চ্যুতির মাধ্যমে পীড়নজনিত শক্তির মুক্তি ঘটলে তা বিভিন্ন ধরনের তরঙ্গের আকারে ভূ-অভ্যন্তর থেকে, অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত চারিদিকে ক্রমশ ছড়িয়ে পড়ে। কোনো পুকুরে একটা ঢিল ছুটলে যেমন কি যেরকম আমরা ঢেউয়ের উৎপন্ন হয়, চারিদিকে সেটা ছড়িয়ে পড়ে, ওকে, সেরকম কেন্দ্র থেকে ভূমিকম্প তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই রকমভাবে তরঙ্গ সব দিকে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তরঙ্গ তার শক্তি হারিয়ে ফেলে, ওকে। আচ্ছা, আমরা এবারে ক্লাসিফিকেশন করব সেসমিক ওয়েভকে। ক্লাসিফিকেশন অফ সেসমিক ওয়েভ।
ভূকম্পীয় তরঙ্গের শ্রেণীবিভাগ। ভূকম্পীয় তরঙ্গ প্রধানত দু ধরনের হয়, একটা হচ্ছে বডি ওয়েভ আর একটা হচ্ছে সারফেস ওয়েভ, মানে দেহ তরঙ্গ, আর একটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। তাহলে বডি ওয়েভ মানে কি দেহ তরঙ্গ। দেহ তরঙ্গ কি কাকে বলা হয়? যেসব তরঙ্গ ভূকম্পন কেন্দ্র থেকে পৃথিবীর অভ্যন্তর দিকে, যেসব তরঙ্গ ভূকম্পন কেন্দ্র থেকে পৃথিবীর অভ্যন্তরে যেসব তরঙ্গ ভূকম্পন কেন্দ্র থেকে পৃথিবীর অভ্যন্তরের ভাগে দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে দেহ তরঙ্গ বলা হয়। যেসব তরঙ্গ ভূকম্পন কেন্দ্র থেকে পৃথিবীর অভ্যন্তর ভাগ দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে দেহ তরঙ্গ বা বডি ওয়েভ বলা হয়। এই তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরের গঠন, স্তর বিন্যাস, পদার্থের প্রকৃতি সম্বন্ধে জানতে পারি। ওকে, তাহলে দেহ তরঙ্গের মাধ্যমে আমরা কি জানতে পারি? পৃথিবীর অভ্যন্তরের গঠন, স্তর বিন্যাস, পদার্থের প্রকৃতি, ওকে, এসব জানতে পারি। দেহ তরঙ্গ দু ধরনের হয়, পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, আর এস তরঙ্গ বা মাধ্যমিক তরঙ্গ। আচ্ছা, পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। তাহলে বডি ওয়েভকে আমরা দুভাগে ভাগ করলাম, ওকে, পি তরঙ্গ, এস তরঙ্গ। এবং বডি ওয়েভটা আমরা দেখলাম যে তরঙ্গ ভূকম্পন কেন্দ্র থেকে পৃথিবীর অভ্যন্তরের চারিদিকে ছড়িয়ে পড়ে। ওকে, এর দ্বারা আমরা কী কী জানতে পারি? না, পৃথিবীর অভ্যন্তরের গঠন, স্তর বিন্যাস, ওকে, তার পদার্থটা কীরকম ধরনের, শিলা, এগুলো সব জানতে পারি বডি ওয়েভের মাধ্যমে। ওকে, একে দুভাগে ভাগ করা হয়েছে বডি ওয়েভকে, পি ওয়েভ আর এস ওয়েভ। ই তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, আর এস তরঙ্গ মানে, এস ওয়েভ মানে গৌণ বা মাধ্যমিক তরঙ্গ। ওকে, বা সেকেন্ডারি ওয়েভ। পি তরঙ্গ প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ, এটা সম্বন্ধে আমরা জানব। ভূকম্প কেন্দ্র থেকে যে তরঙ্গ সর্বপ্রথম উপকেন্দ্রে আসে তাকে প্রাথমিক তরঙ্গ বলে বা পি তরঙ্গ বলে। ভূকম্প কেন্দ্র থেকে যে তরঙ্গ সর্বপ্রথম উপকেন্দ্রে আসে, কেন্দ্র থেকে সর্বপ্রথম যেটা উপকেন্দ্রে আসে তাকে প্রাথমিক তরঙ্গ বলা হয় বা পি তরঙ্গ বলা হয়। ওকে, পি তরঙ্গের বৈশিষ্ট্য কি? এটি সবচেয়ে দ্রুত গতির তরঙ্গ। ওকে, এটা খুবই ফাস্ট এই তরঙ্গ, এবং প্রতি সেকেন্ডে গতিবেগ গড়ে 6 কিলোমিটার। তরঙ্গ অভিমুখের সমান্তরালে মধ্যম কণা কাঁপতে থাকে। ওকে, তরঙ্গ অভিমুখের সমান্তরালে মধ্যম কণা কাঁপতে থাকে। এটি শব্দ তরঙ্গের অনুরূপ, একে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। ওকে, তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন, তরল ও গ্যাসীয় সব ধরনের মাধ্যমের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে। ওকে, তরঙ্গ পদার্থের সংকোচন ও প্রতিসরণ ঘটায়, তাই এটি সংকোচন তরঙ্গ নামেও পরিচিত। ওকে, তরঙ্গ ভূভ্যন্তরের কঠিন, তরল ও গ্যাসীয় সব ধরনের মাধ্যমের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে। তরঙ্গ পদার্থের সংকোচন ও প্রতিসরণ ঘটায়, তাই এটি সংকোচন তরঙ্গ নামে পরিচিত। এই তরঙ্গ শক্তিশালী এবং সজোরে ধাক্কা দেয়, তাই একে ধাক্কা তরঙ্গ বা ঠেলা তরঙ্গ বলা হয়। পি তরঙ্গ কি? এই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। তরঙ্গ অভিমুখের সমান্তরালে মধ্যম কণা কাঁপতে থাকে, এটি শব্দ তরঙ্গের অনুরূপ। তরঙ্গটা পদার্থের সংকোচন ও প্রতিসরণ ঘটায়, তাই এটি সংকোচন তরঙ্গ নামে পরিচিত। এই তরঙ্গ শক্তিশালী এবং সজোরে ধাক্কা দেয়, তাই একে ধাক্কা তরঙ্গ বা ঠেলা তরঙ্গ বলা হয়। ওকে, তরঙ্গের গতিবেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। এই জন্য কঠিন থেকে তরল মাধ্যমে এলে তরঙ্গের গতিবেগ বেড়ে যায়। ওকে, মাধ্যমে মানে একটা মিডিয়ামের নির্ভরশীল, মানে কোনো একটা মিডিয়াম হেল্প করবে তরঙ্গের গতিবেগটা মিডিয়ামের উপর নির্ভরশীল, মিডিয়ামের প্রকৃতির উপর। এই জন্য কঠিন থেকে তরল মাধ্যমে এলে, কঠিন থেকে যদি তরলের দিকে যাওয়া যায় তো তরল মাধ্যমে, তাহলে তরঙ্গের গতিবেগ বেড়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য ছোট ও ভূকম্পলিক যন্ত্রে প্রথম ধরা পড়ে। ওকে, এই তরঙ্গ দৈর্ঘ্য ছোট ভূকম্পলিক যন্ত্রে প্রথম ধরা পড়ে, তাই একে প্রথম বা ফার্স্ট প্রাইমারি ট্রেমর বলা হয় বা প্রথম প্রাথমিক কম্পন বলা হয়। গৌণ বা মাধ্যমিক তরঙ্গ।
তাহলে গৌণ তরঙ্গ কী জিনিস? না, ভূমিকম্প ভূমিকম্পের উপকেন্দ্রে যে তরঙ্গ পি তরঙ্গর পরে পৌঁছায় সেটাকে মাধ্যমিক তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বলা হয়। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি? এটি কম গতিবেগ সম্পন্ন, গতিবেগ সেকেন্ডে করে 3.5 কিলোমিটার মাত্র। আচ্ছা, তরঙ্গ অভিমুখের সমকোণে মাধ্যম কণা কাঁপতে থাকে। তরঙ্গ অভিমুখের সমকোণে কাঁপতে থাকে মাধ্যম কণা। আরে না, বলছি যেটা এখানে আমরা তরঙ্গ অভিমুখের সমকোণে মাধ্যম কণা কাঁপতে থাকে, তাই পদার্থ সমূহ উলম্বভাবে ওঠানামা করে। এটি আলোক তরঙ্গ বা জলের তরঙ্গের অনুরূপ। একে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়, এস তরঙ্গকে। আর তরঙ্গ অভ্যন্তরে কেবল কঠিন অংশের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে। তরঙ্গ পদার্থের আয়তন পরিবর্তন ঘটায় না তো? ওকে, তরঙ্গ পদার্থের আয়তনে পরিবর্তন ঘটায় না, এটি পদার্থের আকৃতিগত পরিবর্তন ঘটায়। ওকে, তরঙ্গের প্রকৃতি কঠিন পদার্থে পীড়ন ঘটায়, তাই একে পীড়ন তরঙ্গ বলা হয়। তরঙ্গের প্রকৃতি কঠিন পদার্থে পীড়ন ঘটায়, তাই একে পীড়ন তরঙ্গ বলা হয়। আচ্ছা, তরঙ্গের গতিবেগ পদার্থের অনড়তা ও ঘনত্বের সাথে সমানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য ছোট গ্রাহক যন্ত্রে এই তরঙ্গ পি তরঙ্গের পরে ধরা পড়ে। তরঙ্গ দৈর্ঘ্য ছোট এবং গ্রাহক যন্ত্রে এই তরঙ্গ পি তরঙ্গের পরে ধরা পড়ে, তাই একে দ্বিতীয় প্রাথমিক কম্পন তরঙ্গ বলা হয়। এলে ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে যে তরঙ্গ অগ্রসর হয় তাকে পার্শ্ব তরঙ্গ বা এল তরঙ্গ বলা হয়, পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে যে তরঙ্গ অগ্রসর হয় তাকে এল তরঙ্গ বলা হয়। এসব তরঙ্গ ভূত্বকের গভীরে প্রবেশ করে মাত্র হারিয়ে যায়। এই তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা বেশি অনেক। আর হচ্ছে এটা ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত, মানে তরঙ্গ অগ্রসর হয়। আর এই কারণে এই তরঙ্গের পদার্থের কণাগুলি উলম্বভাবে ওঠানামার সাথে সাথে পাশের দিকেও সরে যায়। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্য খুবই বেশি, কণার এরূপ স্থানান্তরের পরিমাণও বেশি হয়, কণাগুলো স্থানান্তরিত হয় বেশি, যার ফলে তরঙ্গ শক্তি ভূপৃষ্ঠে প্রবলভাবে কাজ করে। শিলাসমূহকে প্রচণ্ড ঝাঁকুনি দেয় ও তুলে আছড়ে মারে। শিলাসমূহকে প্রচণ্ড ঝাঁকুনি দেয় এবং তুলে আছড়ে মারে। এই তরঙ্গ পি ও এস তরঙ্গের বৈশিষ্ট্য বহন করে। যেটি পি তরঙ্গের বৈশিষ্ট্য অনুযায়ী ভ্রমণ করে তাকে র্যালে ওয়েভ বলে, এবং যেটি এস তরঙ্গের বৈশিষ্ট্য অনুযায়ী ভ্রমণ করে তাকে লাভ তরঙ্গ বলে। ওকে, র্যালে ওয়েভ কাকে বলা হয়? যেটি পি তরঙ্গের বৈশিষ্ট্য অনুযায়ী ভ্রমণ করে। আর এস ওয়েভ যেটি এস তরঙ্গের বৈশিষ্ট্য অনুযায়ী ভ্রমণ করে তাকে লাভ ওয়েভ বলা হয়। এল ওয়েভের বৈশিষ্ট্য কি? সর্বাধিক ধীরগতির তরঙ্গ ও দীর্ঘস্থায়ী তরঙ্গ। তরঙ্গ অভিমুখের সাপেক্ষে কণাগুলি তীর্যকভাবে ওঠানামা করে। চরিত্রগতভাবে তাই এটি তির্যক তরঙ্গ। তরঙ্গ কঠিন পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করে। এই তরঙ্গ পদার্থের সংকোচনের সঙ্গে পীড়ন ঘটায়, তাই শক্তির আকৃতি ও আয়তনের পরিবর্তন ঘটে। এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়। এটি সর্বাধিক ধীর গতির এবং দীর্ঘস্থায়ী তরঙ্গ। তরঙ্গ অভিমুখের সাপেক্ষে কণাগুলি তির্যকভাবে ওঠানামা করে। চরিত্রগতভাবে এটি তির্যক তরঙ্গ। আর 3 হচ্ছে তরঙ্গ কঠিন পদার্থের মধ্যে দিয়ে ভ্রমণ করে। 4 হচ্ছে এই তরঙ্গ পদার্থের সংকোচনের সঙ্গে পীড়ন ঘটায়, তাই শিলার আকৃতি ও আয়তনের পরিবর্তন ঘটে। এই তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হয়, তাই একে এল তরঙ্গ বলা হয়। পি ও এস তরঙ্গের তুলনায় দীর্ঘ পথ অতিক্রম করে, তাই গ্রাহক যন্ত্রে
সবচেয়ে শেষে পৌঁছায়। এই তরঙ্গ পিএস প্রকৃতপক্ষে পি ও এস তরঙ্গের পরে মূল ঝাঁকুনি বা মেন শক দেয়, তাই এটি বিধ্বংসী। ঠিক আছে, আচ্ছা আমরা এবারে এখানে আরও দেখব পরের চ্যাপ্টারে, নেক্সট পার্টে।